সাথী সভাপতি, আমাদের অবস্থান মঞ্চে যারা উপস্থিত হতে পেরেছেন সশরীরে, কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ অনিচ্ছাকৃতভাবে, আর আমাদের মাইকের আওয়াজ আছে। এই একদিনের অবস্থান মঞ্চে মানে আমরা নিজেরাই নিজেদেরকে আগে সমালোচিত করছি এবং গালি দিচ্ছি। আমরা সবাই জানি ডিওয়াইএফআই যে লড়াইয়ে আজকে গোটা রাজ্যের মানুষ নেমেছে, তার জন্য এই একটা অবস্থান মঞ্চ এনফ নয়। তাহলে আমরা এই অবস্থান মঞ্চ করলাম কেন, বা আমরা জেলায় জেলায় এগুলোকে করছি কেন? আমাদের এই অবস্থান মঞ্চগুলো করার একটাই উদ্দেশ্য, যে যদি আমাদের দাবির সাথে আপনাদের দাবি, আমাদের ভয়ের সাথে আপনাদের ভয়, আমাদের জেদের সাথে আমাদের সাহসের সাথে আপনাদের জেদ ও সাহস, এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা যা ভাবছি আপনারাও সেরকমই যদি ভাবছেন, তাহলে এই অবস্থান মঞ্চ আজকে কদমতলার বাস স্ট্যান্ড থেকে আমরা আশা করব গোটা হাওড়া জেলার অন্তত পক্ষে সবকটা গ্রামে, সবকটা ওয়ার্ডে, আমরা যে যা রাজনীতি করি বা না করি, আমরা কোনো ব্যক্তি হই, আমরা কোনো গোষ্ঠী হই, আমরা কোনো ক্লাব হই, আমরা যে যেখানে যেভাবে যুক্ত আছি, আমরা যাতে আমাদের এই অবস্থান মঞ্চগুলোকে, এই প্রতিবাদীদের মঞ্চগুলোকে আমরা যাতে বাড়াতে পারি এবং আরো কয়েকশো গুণ বেশি সংখ্যায় আমরা মানুষের কাছে যেতে পারি, শুধু তার জন্য আজকের আমাদের এই অবস্থান মঞ্চ বাড়া। আপনাদের খারাপ লাগতে পারে যে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মঞ্চ বেঁধেছো, গান করছো, নাটক করছো, কবিতা বলছো। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রতিবাদ জানানোর ভাষা, স্টাইল এ বাংলা, এ ভারতবর্ষ আমাদেরকে এভাবেই শিখিয়েছে, আমাদেরকে ফোর্স করতে শেখায়। তাই এটা আমাদের প্ল্যাটফর্ম, এটাই আমাদের মাধ্যম। আচ্ছা, যদি আজকে আমরা এটা প্রশ্ন করি যে আরজি করের দোষীরা যদি শাস্তি পেয়ে যেত দৃষ্টান্তমূলক ভাবে, তাহলে গতকাল হাওড়া জেলা হসপিটালে ঘটনাটা ঘটত? আচ্ছা, যদি আমিষের খুনিরা ধরা পড়ে যেত, তাহলে কি আজকে ফিরে একটা সিভিককে বলির পাঠা হতে হতো? যদি কামদুনির বিচারে সিবিআই দ্রুততার সাথে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার মতো একটা তদন্ত করে দেখাতো, তাহলে সিবিআই কে আরেকটা ফাইল নিজের পকেটে ভরতে হতো। তাহলে আমাদের দাবি কি খুব অন্যায্য? আচ্ছা, আজকে সকালে হাওড়া জেলার হসপিটালের সুপার কি বলেছে, যখন ছাত্র যুবরা চেপে ধরেছে যেটা কেন হলো, তখন সুপার বলেছেন এই সব দায় আমার, আমি যদি ঠিক না করতে পারি তাহলে আমি পদত্যাগ করে দেবো। তাই বলেছে তো 3 দিনের মধ্যে। আমরা বলছি যে আপনি যদি দোষী হিসাবে ওই ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র তাকে যদি শাস্তি দেওয়াটাকে আপনি যদি মনে করেন যে আমি সব দায়িত্ব নিচ্ছি আর আমি যা ব্যবস্থা গ্রহণ করার আমি করব, তাহলে আমি বলবো যে আপনি খুব চালাকির সাথে আসল দোষীদেরকে আড়াল করার জন্য আরো একটা টেকনিশিয়ানকে, আরো একটা গরিব বাড়ির ছেলেকে আপনি বলির পাঠা করছেন। আচ্ছা, আমরা যাচ্ছি না হাওড়া জেলার এই কদমতলা বাস স্ট্যান্ডে কোন দোকানদার যদি আমাদের কথা শুনছেন, আপনি সুপারকে গিয়ে কালকে জিজ্ঞেস করুন যে ছেলেটি যখন চাকরি পেল আপনি এর কি ইন্টারভিউ নিয়েছিলেন, কি ক্রাইটেরিয়া। আচ্ছা,
কাজের ঘন্টা এখন এজেন্সির মাধ্যমে এলো, এর কি দক্ষতা যোগ্যতা আপনি পরীক্ষা করলেন? আমি নিশ্চিত সুপারের কাছে কোনো জবাব থাকবে। আমার তৃতীয় প্রশ্ন হলো, আচ্ছা এখানে কেউ কলেজের লেকচারার আছেন? প্রফেসর না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না, কোনো লেকচারার আছেন আজকের এই সভাতে? কেউ আছেন? তাহলে কলেজের লেকচারাররা ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে আচ্ছা আপনারা যে দীর্ঘদিন ধরে কলেজগুলোতে চাকরি করছিলেন, পার্মানেন্ট সিএসসির মাধ্যমে আপনারা প্রফেসর নন, কিন্তু আপনারা লেকচারার ছিলেন, এ পশ্চিমবঙ্গে লাস্ট 13 বছরে এরকম একটা দিন হয়েছে কি যে আপনাদেরকে সরকারের নোটিশে কলকাতায় এসে আপনাকে সুগার, প্রেসার, থাইরয়েড চেক করিয়ে আর পড়ানোর জন্য ফিট সার্টিফিকেট সরকারকে জমা দিতে হয়েছে? 20 বছর 22 বছর ধরে একটা কলেজে একজন দিদিমণি মাস্টারমশাই लेक्चरर हिसाब काज करছেন पश्चिम बंगाल में। ये तृणमूल कांग्रेस का सरकार आने का बाद ये लोग वही 20 साल 22 साल वो एक्सपीरियंस वाला लेक्चरर को वो लोग नोटिस भेजे कि आप लोग कोलकाता आइए और आकर अपना शुगर, प्रेशर, थायराइड, अपना बातेर बैठा, अपना चोट खराब होएगा थे, इन सभी का आप लोग फिर से टेस्ट करवाइए और फिर सर्टिफिकेट दीजिए। हम लोग पूछना चाहते हैं हावड़ा जिला का हॉस्पिटल का सुपर के पास कि क्या आप जो लड़का को कल वीडियो में देखा गया और आज जिसको पुलिस अरेस्ट किया, क्या उसका फिट सर्टिफिकेट आप लिए थे? আপনি কি তার পুলিশ वेरिफिकेशन করিয়েছিলেন? अब ये सवाल पूछिएगा तो बोलेगा कि देखो ये लोग पॉलिटिक्स कर रहा है। हाँ, कर रहे हैं पॉलिटिक्स, क्योंकि इसी के साथ অপরাধের প্রবণতাগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কাল 2:40-এ যখন এই জেলার আমাদের নেতারা আমাদেরকে ফোন করছে যে দেখো এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা কালকে সকালে ফিরে হসপিটালের গেটে যাব, আর সকালবেলা যখন আমরা বেরোচ্ছি এখানে আসার জন্য ততক্ষণে আরেকটা ফোন, দিদি আমরা নদিয়া থেকে বলছি, ও পাড়ার একটা আদিবাসীদের মেয়ে, ওকে পাওয়া যাচ্ছিল না, পাশের খেতে ওকে পাওয়া গেছে, ওরও একটা রেপ হয়ে গেছে। কলকাতা শহর 7 বছরের মেয়ে বাচ্চা, গোটা শরীরে কামড়ের দাগ। कुछ खबर में आता है, कुछ खबर में नहीं आता है। अभी आप लोग सड़कों में उतरे हो, इसीलिए हर रोज ये समाज, ये पाड़ा, ये गांव, ये माँ बाप, ये लोग हौसला अपने आप पर रख रहा है कि আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, আমাকেও গলা উঁচু করে এর প্রতিবাদ করতে হবে। কালকে আপনি রাস্তা ছেড়ে দেবেন, এই বাপ মারা আরো ভয় পেয়ে যাবে। তাহলে শুধু আরজি করে নির্যাতিতার দোষীদের শাস্তি নয়, প্রতিদিন এই পশ্চিমবঙ্গের এই সমাজ ব্যবস্থাতে যে মা বাপরা প্রত্যেক দিন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট উৎকণ্ঠায় এবং আতঙ্কে আছে, তাদের মনে এই সাহসের বীজটাকে পুঁতে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন। আমাদেরকে পছন্দ নাই করতে পারেন, আমাদের আদর্শের সাথে 100টা আপনাদের ঝামেলা থাকতে পারে, আমাদেরকে পছন্দ না করার 1000টা কারণ থাকতে পারে, আমাদেরকে মারার, পেটার, ঝগড়া করার 1 কোটি কারণ থাকতে পারে, কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসের বীজটা পুঁতে দেওয়ার জন্য আসুন একসাথে রাস্তায় থাকি। এইটাই আজকের দিনে আমাদের সবথেকে বড় কাজ। हताश होबे ना। पूरा देश भर में एक दवा फ्री में बांटा जा रहा है कि जितना भी चिल्ला लो, जितना भी गाना गा लो, जितना भी रात को सड़क पर उतरो, होगा कुछ नहीं। ये हताश करार ओषुध যেমন 2 बूंद पोलियो का जिंदगी का, पोलियो যেমন বাড়ি বাড়ি দিতে আসে, আপনার অজান্তে প্রতিদিন
এই হতাশ করার ওষুধ আকাশে বাতাসে বইছে। আপনাদের কাছে আমাদের আবেদন, এই হতাশার ট্যাবলেট খেয়ে নেবেন না, খাবেন না। মানুষ ঠিক করে, মানুষ ডিওয়াইএফআই শেষ দেখবে কিনা, শুরুটা যদি করেছিল এসএফআই শেষ দেখবে কিনা, মহিলারা শেষ দেখবে কিনা, সবাই মিলে শেষ দেখবে কিনা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা তো রাস্তা ছাড়বো না, কিন্তু যদি আপনারা কেউ একজনও রাস্তায় থাকেন, আপনার চারপাশে তাকিয়ে দেখবেন ডিওয়াইএফআই আপনার পাশে আছে। इस लड़ाई में ममता बनर्जी के साथ कोई पर्सनल हम लोगों का दुश्मनी नहीं है, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তো তার পদত্যাগটা দাবি করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কেন চাইবো না বলুন তো? ধ্রুব বলেছে, আমাদের রাজ্যের সভাপতি একটু ভালো ভাষাতে বলেছে, আমি একটু খারাপ ভাষায় বলছি, একই কথা। পোয়াতি মা, বাচ্চা হবার ব্যথা শুরু হয়ে গেছে, হসপিটালে গেছে, জল ভাঙতে শুরু করেছে, মাথাটা বেরিয়ে চলে এসেছে, ডাক্তার চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন না, যে গ্লাভসটা দু হাতে পরে বাচ্চাটার মাথাটা ধরে মায়ের পেট থেকে বের করবে নর্মাল ডেলিভারিতে, ওই বাচ্চাটার মাথাটা ধরতে পারছে না। কেন না, হসপিটালে গ্লাভসের সরবরাহ নেই। বলছে যাও তুমি আগে গ্লাভস কিনে নিয়ে আসো তারপরে। আর যে নিয়ে গেছে ভর্তি করাতে, যে পোয়াতি নেতার মা বা শাশুড়ি বা বর বা বাড়ির কোনো মহিলা, সে বলছে আমাকে তো পয়সা দিয়ে যায়নি বাপু। বললো তাহলে ও নিজে নিজেই বেরোক, আমি দূরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি ট্যাক্সের টাকা দেন না? বাজেটে স্বাস্থ্য ব্যবস্থাতে টাকা বরাদ্দ হয় না? যদি হচ্ছে তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? কালকে রাতের ঘটনাটা পিএম বস্তিতে তো, কারণ যদি আমাদের কথা শুনে গায়ে চুলকানি হচ্ছে, আমরা বলছি যান পিএম বস্তিতে, সেখানকার মহিলাদের একদিন হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেন। কথা দিলাম 5 থেকে 7, 7 থেকে 8, তার উপরে মেয়েদের হিমোগ্লোবিন উঠবে না। আর যে মায়ের গায়ে শরীরের রক্ত হবে হিমোগ্লোবিন 7, সে কি হেলদি বাচ্চার জন্ম দেবে গো? মাদের বুকে রক্ত দুধ হবার জন্য একটা ট্যাবলেট দেয়, অঙ্গনবাড়িতে ট্যাবলেটের সাপ্লাই নেই, রুরাল হসপিটালে সাপ্লাই নেই। মাদেরকে একটা টিটেনাস ইনজেকশন দেয় নাকি গো? কবে দেয়? 3 মাসে দেয় না? 3 মাসে দেয়, 3 মাসে আর 5 মাসে। এলাকায় এলাকায় সব অঙ্গনবাড়ির লোকরা আসছে, এসে নিয়ে পোলিওর কার্ড করছে, কার্ড করে বলছে এ পাড়াতে একটা পোয়াতি, ও পাড়াতে একটা পোয়াতি। এ পোয়াতিকে বলছে যে তোমাকে টিটেনাসটা এই মাসে দিয়ে যাবো, এই সপ্তাহে। ওই পাড়াতে যখন গেছে বলছে ফুরিয়ে গেছে গো, নাই। বললো তাহলে কি হবে? বললো তোমাকে না পরের মাসে যখন আসবে তখন দিয়ে দেবো। পরের মাসে একটা কোনো গোলযোগ হলো, কোনো বিভ্রাট এলো না, কিন্তু লাইনেও ছিল। যেটা 3 মাসের টিটেনাস পাওয়ার ছিল সেটাও 5 মাসে প্রথমবার টিটেনাস পেল। আপনি পয়সা দেন না ট্যাক্সে? সরকার পোষণে পয়সা বরাদ্দ করছে, যে বাড়িতে বাড়িতে এলাকাতে এলাকাতে দিয়ে ভাত। ধ্রুব বলেছে প্রোটিন, আমি বললাম ডিম সেদ্ধ আর ডাল। ঘর থেকে যখন একটা ফুটো বাটি নিয়ে বেরোচ্ছে গরিব বাড়ির মায়েরা, তখন বলছে শোনো গো ডালটা নাই আর ডিমও নাই। বলছে কেন নাই গো? বলছে 4 মাস ধরে সাপ্লাই নাই, আজকে শুধু ভাতটা খাও। সুপারকে গিয়ে জিজ্ঞেস করুন হাওড়া জেলায়, যে বৌদিকে বলেছেন স্যার যে আজ দুপুরে আমি ডাল আর শাক চচ্চড়ি মাছ খাবো না, শুধু ভাতটা খেয়ে দেখি পশ্চিমবঙ্গের গ্রামের পোয়াতি মেয়েগুলো কি করে শুধু ভাত খেয়ে সুস্থ বাচ্চার জন্ম দিচ্ছে। আপনাদের মনে হতেই পারে যেগুলো রাজনীতি। হ্যাঁ, আমরা করছি রাজনীতি, ये सारा का सारा सवाल हम लोगों का है, इसीलिए राजनीति करते हैं, इसीलिए सड़क पर है। আর আমরা আমাদের রাজনীতিকে, আমরা আমাদের আদর্শকে নিজেদের জীবনের থেকেও ভালোবাসি। এই আদর্শের জন্যই আমাদের কমরেডরা মরতেও এরা পিছু পা হয় না, জেল খাটতেও পিছু পা হয় না, শহীদ হতেও পিছু পা হয় না। এই গোটা দুনিয়াতে এত বড় আদর্শ কোথাও
कि ये सवाल आपका दिलों में भी जगह बना पाए, क्योंकि अगर जगह नहीं बना पाया तो मुखस्त करे